সরকার ভুল করলে তা পত্রিকায় লিখতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কেমন হওয়া উচিত সে বিষয়ে তিনি সম্পাদকদের কাছে প্রশ্ন রাখেন। সে সঙ্গে সম্পাদকরা প্রস্তাব রাখেন স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে করা কালো আইন সংস্কারের। এই বিষয়গুলো আজকের আলোচনায় আনতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের কি কি চ্যালেঞ্জ রয়েছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম জানিয়ে দিচ্ছি রাষ্ট্র মেরামতের রূপরেখা ও চ্যালেঞ্জ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন মোশরেক অদিতি হক, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হাসান হাফিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর মধ্য দিয়ে আমরা মুক্ত গণমাধ্যমের কথা যে বারবার বলি, সেই দ্বার কি উন্মোচন হলো? অনেকখানি উন্মোচিত হলো, তার সদিচ্ছার প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা এখন স্বাধীনভাবে লিখতে পারছি। এই টক শোতে আপনি নিজে দেখেন আমরা অনেক ফ্রিকোয়েন্টলি কথা বলতে পারছি, ফ্রিলি কথা বলতে পারছি, যেটা আমরা 15 বছরে পারিনি। এক স্বৈরাচারের জগদ্দল পাথর সরাতে এত প্রাণ ঝরেছে, সে তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, দেশকে তারা ব্যাপক রক্তপাত এবং গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। তো আমরা একটা ভাইব্রেন্ট মিডিয়ার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে উনি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করেন এবং আইন কানুন যেগুলি কালাকানুন আছে আমাদের স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়, সেগুলিও দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা বলেছি অনেক রিফর্মস তো দরকার হবে, নির্বাচন কমিশন রিফর্মস করতে হবে, রাজনৈতিক সংস্কার করতে হবে, শিক্ষা খাতে অনেক কঠিন কাজ কিন্তু এই সরকারের সামনে এবং প্রত্যাশাটা এত বেশি, ফলে তাদের হিমশিম খেতে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা। এর মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলি ব্যর্থ চেষ্টা হয়েছে এই সরকারকে নস্যাৎ করার জন্য। এই বিপ্লবের ফসল যেন ঘরে তুলতে আমরা না পারি, সেটার জন্য চক্রান্ত হয়েছে, দেশে হয়েছে, দেশের বাইরে হয়েছে এবং এইটা থাকবে। এইটা লড়াই করেই যেতে হবে। আমাদের স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা কিন্তু কঠিন। যে সর্বপ্লাবী একটা বিপ্লব হয়েছে সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের, এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এমনকি যখন এই ভূখণ্ডে, এই উপমহাদেশে হয়নি। আপনি 52 রাষ্ট্রভাষা আন্দোলন যদি দেখেন, সেটাও একটা নাগরিক আন্দোলন ছিল। আপনি যদি 71-এর মুক্তিযুদ্ধ দেখেন, সেটাও একটা সর্বপ্লাবী ছিল, কিন্তু সেটা একটা দীর্ঘ মুক্তিযুদ্ধ তো হয়নি, 9.5 মাস যুদ্ধ করতে হয়েছে আমাদের। তো সেখানেও অনেক প্রাণ গেছে আমাদের। এইবারের আন্দোলনটা কিন্তু এত বেশি, কি বলবো, মানে তৃণমূল পর্যায়ে এটা ছড়িয়ে পড়েছে। আমরা যেমনটি দেখেছি যে একটা রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে আসলে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেটা গোষ্ঠী স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের সেই হৃত গৌরবকে আমাদের ফিরিয়ে আনার চ্যালেঞ্জটাই হচ্ছে এখন প্রধান। এর মধ্যে প্রথমত ছিল আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ, সেটা অনেকখানি তারা মোকাবেলা করতে পেরেছে। আপনি দেখবেন যে নানান সেক্টর থেকে উস্কানি দিয়ে দিয়ে বিদ্রোহ করানো হচ্ছে। আনসারদের আপনি দেখেন বিচার বিভাগে দেখেন, আপনি দেখেন যে সাম্প্রতিক সময় যে আমরা একের পর এক আন্দোলন দেখছি, সংখ্যালঘু ইস্যু দেখেন, দাবির আমরা হিড়িক দেখছি, সেটা কি আপনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিত? এটার মধ্যে তো একটা ইন্ধন আছে অবশ্যই, না হলে এত বছরের দাবি দেওয়া কোথায় ছিল? আর এই সরকারের বয়স 1 মাসও হয়নি, এর মধ্যে তো এত প্রেশার দেওয়াটা ঠিক না। আর ম্যাজিক্যাল কিছু তো আশা করাটাও ঠিক না। তাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে ঘষা দিলে দৈত্য এসে সব কিছু সমাধান করে দেবে। সেইখানেও আমাদের কিন্তু, আমি আজকে প্রধান উপদেষ্টার মহোদয়ের সেই অনুষ্ঠানে ছিলাম মত বিনিময়, তো সেখানে আমরা সম্পাদকরা বলেছি যে একটা সময় দিতে হবে, যৌক্তিক সময় দিতে হবে। সেই বিষয়টি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি বৈঠকে ছিলেন, আমি যেমনটি জানি, এবং সরকারের আসলে মেয়াদ কতদিন হওয়া উচিত এমন প্রশ্ন প্রধান উপদেষ্টা আপনাদের কাছে রেখেছে, আপনারা কি বলেছেন? ওনাদের নিজেদের কোনো এই ব্যাপারে কোনো চয়েস নাই। এটা উনি বলেছেন যে সবাই মিলে যেটা বলবে আমরা সেটাই মেনে নিব এবং আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নাই, যতটা পারি আমরা সংস্কার করে দিয়ে যাব। দেশ তো আলটিমেটলি রাজনীতিকরাই চালাবেন, তো রাজনীতির মধ্যেও সংস্কার আনতে হবে। সেটা হলো আমার কথা, যে আমি মনে করি যে ব্যক্তি পর্যায়েও সংস্কার আনা দরকার, পারিবারিক পর্যায়ে, গোষ্ঠীগত পর্যায়ে, সব ক্ষেত্রে কিন্তু সংস্কারটা আনা দরকার। ছাত্ররা যে প্রাণ দিয়েছে, এই যে 4 কোটি তরুণ যারা আমাদের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, তো তাদের ভাষাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। আমাদের বিগত সরকার কিন্তু ছাত্রদের ভাষাটা বুঝতে পারেনি, পড়তে পারেনি, তারা কি চায়,
তারা আপনি দেখবেন যে এই যে সাম্প্রতিক বন্যার জন্য যে তারা ত্রাণ সংগ্রহ করছে, সেখানে ত্রাণ রাখার জায়গা পাচ্ছে না। মানুষের আস্থাটা, শ্রদ্ধাটা ওদের উপরে আছে যে ওরা দুর্নীতি করবে না, চুরি করবে না। আপনি দেখেন ত্রাণ রাখার জায়গা নেই। বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন। এটাকে ধরে রাখতে হবে। এবং আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের এখানে বলেছি যে আমি বলেছিলাম যে আপনি এই ইকোনমিক যে ক্রাইসিস এখন সামনে হয়তো সংকট দেখা দিতে পারে, রিজার্ভ নেই, আমাদের সম্পদ পাচার হয়ে গেছে, এটার বার্তাটা আপনি জাতিকে দেবেন। তো উনি বলেছেন যে সেটা মানে আমাদের তো 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়েছে, সব কথা তো আর প্রেসে আসেনি আসলে। তো উনি বলেছেন যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের সঙ্গে তারা কাজ করতে চায়, যারা কখনো আমাদের সঙ্গে আসেনি তারা এখনো আসতে চাচ্ছে, বলছে তোমাদের কি ধরনের সাহায্য লাগবে আমরা করব, বলে যে সেটা নিয়ে কোনো সংকট হবে না। ইতিমধ্যে আপনি দেখেন যে আমাদের রিমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা $2 বিলিয়ন পাঠিয়েছে রেমিটেন্স হিসেবে 1 মাসের মধ্যে। এটাও একটা নজিরবিহীন, কারণ তারা আগে পাঠাতো না, তাদের আস্থা ছিল না, তারা অন্য মাধ্যমে পাঠাতো। সরকার সেটা, এবং সরকার যে টাকাগুলি লোপাট করেছে সেগুলিও ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং সংযুক্ত আরব আমিরাতে যে 57 জন প্রবাসী বাংলাদেশি আসলে সাজার মুখোমুখি হয়েছিল, তাদেরও সাজা মওকুফ করা হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। উনি শুরুতেই বলেছেন যে একটা সুখবর দিয়ে আপনাদেরকে শুরু বলতে চাই। এবং এই ঘটনাটা হচ্ছে যে তাদেরকে মুক্ত করার জন্য প্রথমেই চেষ্টা করেছিলাম, তখন ইউএইর প্রেসিডেন্ট মহোদয় কোথাও একটা অবকাশে ছিলেন, সেখানে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে যখন পাওয়া গেছে তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এরকম আমাদের তো লোকজনকে আটকে রেখেছে, এটা একটু কনসিডার করতে হবে। তখন উনি বলেছেন যে এটা তো আমাদের দেশের আইন, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেখো এটা তো তোমার দেশের বিরুদ্ধে তারা আন্দোলন করেনি, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমি নতুন এসেছি এবং তুমি উপহার হিসেবে আমাদেরকে এটা দাও, তাদের মুক্ত করে দাও। তখন সেই প্রেসিডেন্ট বলেছে যে আমি কথাবার্তা বলে দেখি। কথাবার্তা বলে দেওয়ার পরে তাদেরকে এই মাপটা পাওয়া গেছে। এবং এইটা বিশাল একটা অর্জন। এটা কিভাবে সম্ভব হয়েছে? ডক্টর ইউনুসের ক্লিন ইমেজের কারণে বিশ্বব্যাপী তাকে সবাই সমর্থক, বাংলাদেশ এবং ডক্টর ইউনুস একটা সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আর তাকে আমরা কি করেছি? কোর্টে ঘুরিয়ে দিয়েছি। এটা লজ্জা এবং মানে মানবতার অপমান এটা বলা যায়। সেটা থেকে আমরা উদ্ধার পেয়েছি এবং অবশ্যই আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। শুধু ছাত্ররা না, সব মানুষের দায়িত্ব আছে এই ব্যাপারে শরীক হওয়ার, যার যার ক্ষেত্র থেকে সঠিক জনাব ভূমিকা। হাসান হাফিজ, আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছিলেন, যেখানে আসলে রাষ্ট্র মেরামতের একটা চ্যালেঞ্জ রয়েছে। বলা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আসলে সংস্কারটা কোথা থেকে শুরু হবে আর কোথায় যে শেষ হবে, মেয়াদ নিয়েও প্রশ্ন রয়েছে। সেই আলোচনায় ফিরতে চাই। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোশরেক অদিতি হক। নিশ্চয়ই 1 মিনিট 14 সেকেন্ডের একটা ভিডিও আপনারও নজরে এসেছে, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে আমরা ভ্যানে লাশের স্তূপ দেখলাম, তারপর লাশ পুড়িয়ে দেওয়া হলো। আশুলিয়ার এই ঘটনার বার্তা কি, আর রাষ্ট্র কখন আসলে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে কথা বলার ক্ষেত্রে। দেশ টিভিকে যারা দেখছেন শুনছেন ধন্যবাদ জানাতে চাই। রাষ্ট্র বলে না সকল ক্ষমতা রাষ্ট্রের হাতে, আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি, তো রাষ্ট্র তো ক্ষমতা এমন একটা ব্যাপার, ক্ষমতার 2 ধরনের চরিত্র আছে। আপনি যদি ক্ষমতাকে আপনি সঠিকভাবে ব্যবহার করেন, ইংরেজিতে বললে সেটা হচ্ছে ইউজ, আর আপনি যদি এটার অপব্যবহার করেন সেটা হচ্ছে অ্যাবিউজ। তো আসলে আমরা দেখেছি যে গত 16 বছরে আসলে ক্ষমতাকে কিভাবে অ্যাবিউজ করে মানুষের টুটি চেপে ধরে, মানুষের ঘাড়ে সেই সিন্দবাদের ভূতের মতো ঘাড়ে চেপে ধরে কিন্তু সেখানে বসে কিন্তু আসলে পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করা হয়েছে। এবং তার একটা চূড়ান্ত কুৎসিত একটা রূপ আমরা দেখতে পেয়েছি, যে যেখানে আমাদের আসলে এই শিক্ষার্থী জনতা তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এবং তারা সেই সোনার বাংলাদেশ, যে সোনার বাংলাদেশের সত্যিকার অর্থে স্বপ্নটা আমরা দেখি, সেই স্বপ্নকে যারা বুকে ধারণ করে বুকে বুলেট লাগিয়েছেন, তাদের আত্মত্যাগের ভেতর দিয়ে কিন্তু আমরা আজকে এই পরিস্থিতিতে এসেছি। এবং দেখুন যে একটা ভয়ঙ্কর একটা ভয়ের সংস্কৃতি, যেটা আমরা বারবার বলছি শব্দটা, সেই ভয়ের সংস্কৃতির ভেতরে আমরা গুজরান করেছি দিন। এবং আমাদের হাফিজ ভাই যেটি বলেছেন যে কথা বলার কিন্তু কোনো সুযোগ ছিল না, এখন আমরা এটাই প্রমাণ যে এখন আমরা বসে আসলে এভাবে স্বাধীনভাবে আপনার সাথে আমরা বাতচিত করতে পারছি। তো আপনি যে ভিডিওটির কথা বললেন, যে এই কুৎসিত যে রূপ, যে দেশে মানবাধিকার বলতে কিচ্ছু নাই, যে দেশে মানুষকে এভাবে মারা হয় এবং সেই লাশ গুম করে দেওয়ার জন্য, সেই প্রমাণ লুকিয়ে ফেলার জন্য এইভাবে পুড়িয়ে দেওয়া হয়, সেখানে আমাদের অস্তিত্বের যাত্রা কেমন, আমাদের অবস্থানটা কেমন, আমরা তো পরিষ্কার বুঝতেই পারছি সেই জায়গা থেকে। তাই আমি বলবো যে এমন একটা জায়গা থেকে শুরু করেছি, যে কথাটি আমি বারবার বলছি, যে একেবারে জিরো থেকে শুরু করা সম্ভবত।
আমরা 54 বছরের বাংলাদেশ দেখেছি, 16 বছরের এই অদ্ভুত শাসন দেখেছি, কায়েমি শাসন দেখেছি, এবং 36 দিনের আমরা বিপ্লব দেখেছি বা অভ্যুত্থান দেখেছি। এই অভ্যুত্থান এখন আমাদেরকে এমন একটা অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে যখন প্রশ্ন কিন্তু এসছে আত্মজিজ্ঞাসার ভীষণভাবে। এবং এই আত্মজিজ্ঞাসা আপনি যেটি দিয়ে শুরু করেছেন, যে চ্যালেঞ্জটির কথা আপনি বারবার বলছেন, যে অনেকগুলো চ্যালেঞ্জ এসছে, অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। প্রথম চ্যালেঞ্জ কিন্তু আমাদের হচ্ছে আসলে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের কাজটা কি হবে, মানে তাদের উপরে কিন্তু হিমালয়ের সমান ওজন আমরা সবাই কিন্তু চাপিয়ে দিচ্ছি। একটা কথা বুঝতে হবে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তার মানেটা কি? আপনাকে একটা সাপে কামড় দিল, আপনি কামড় দেওয়ার পরপরই আপনার প্রাথমিক কাজটি কি হবে সেটি কিন্তু প্রাথমিক চিকিৎসা যারা দেবেন তাদের সাথে কিন্তু তুলনা করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টিকে। তারপরে দেখা যাবে যে আপনি কিভাবে আপনার ক্ষত স্থানটাকে আপনি বিষমুক্ত করবেন, তার পরবর্তী প্রক্রিয়া অ্যান্টিভেনাম দেওয়ার ব্যাপার, সেই দিকে ব্যাপারটা চলে যায়, সেই প্রক্রিয়ার ভেতরে যায়। যার কারণে আমি যদি চ্যালেঞ্জগুলো নিয়ে বলি বা এই ধরনের একটা নিপীড়নের সময় পার করে একটা আশার সময়ের দিকে আমাদের বাঙালিদের যাত্রা, বাংলাদেশিদের যাত্রা, সেই জায়গা থেকে আমি যদি কথা বলি, আমার প্রথম কথা হচ্ছে যে যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার, দিন শেষে কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত একটা নির্বাচনের দিকেই আসলে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে নিয়ে যেতে হবে। কারণ এটা একটা মজার জায়গা। কেন মজার জায়গা? যে এটা একটা খুব অদ্ভুত একটা জায়গা তৈরি করে দেয় যে আপনি যদি খুব বেশি দিন অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি রাখেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হবে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে। আবার একই সাথে কোনো প্রস্তুতি ছাড়া আমরা যদি নির্বাচনে নিয়ে যাই সেটাও কিন্তু এক ধরনের একটা অদ্ভুত খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে তারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে তারা যে খাতগুলোতে তারা সমস্যাগুলি দেখছেন, সুবিধা দেখছেন, অসুবিধাগুলো দেখছেন, সম্ভাবনা দেখছেন, তারা সেই জায়গাগুলি কিন্তু তারা উল্লেখ করে যেতে পারেন এবং সেটি পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবে তাদের কাছে ওনারা এই সংস্কারের ভারটা কিন্তু নিয়ে যেতে পারেন। তারা কিন্তু একাই সব কাজ করতে পারবেন না। কিন্তু মোশাররফ অদিতি হক, আপনি বলছিলেন যে নিপীড়নের কথা বলছিলেন, আমরা আয়না ঘরের বাস্তবতা দেখেছি, সেই জায়গা থেকে আসলে সংস্কার নাকি নির্বাচন কোনটি বেশি জরুরি? আমি বলবো দুটোই জরুরি। কারণ হচ্ছে যে আমরা একই কথা উঠে আসছে, কারণ শেষ পর্যন্ত আমরা একটা সর্বজন গ্রাহ্য নির্বাচনই দেখতে চাই। কারণ নির্বাচনটা হচ্ছে খুব একটা সুস্থ পদ্ধতি। এই দেশের মানুষ আসলে ভোটের ভেতর দিয়েই তো কথা বলবে। যে মানুষটি ভোট দেয় সে তো একদিনের রাজা, সাধারণ মানুষটিও। আমি তো এখানে এসে কথা বলতে পারছি, কিন্তু যে মানুষটি কথা বলবে সে তো ভোটের ভেতর দিয়েই কথা বলবে। ঠিক আছে, তার মানে আমি যদি এভাবে বলি যে সংস্কারগুলো দরকার, সংস্কারগুলো করার ক্ষেত্রে আসলে খুব সিলেক্টিভ হতে হবে যে প্রাথমিকভাবে কোন কোন বিষয়গুলোতে আমি সংস্কারটা করব। যেমন আপনার বিচার ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক খাতগুলো ভীষণভাবে অসুবিধায় পড়েছে সেগুলোকে তুলে আনা। এই যে বিশেষ কিছু গ্রাউন্ড আছে এগুলো কিন্তু এগ্রিড গ্রাউন্ড অলরেডি, এগুলো নিয়ে আমাদের আসলে কোনো বিতর্কের জায়গা নেই। তো এই জায়গাগুলোতে দারুণভাবে সংস্কার কিন্তু হতে পারে, কিন্তু একই সাথে ডায়ালগ ওপেন করা, সবাইকে সাথে করে এনে ক্রমাগত কথা বলানো। আপনি খেয়াল করবেন অভ্যুত্থান কিন্তু ছাত্র জনতা একসাথে করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টে বসেছি, আমরা ছাত্রদেরকে সমন্বয়ক হিসেবে রাখছি, আমরা সেখানে আবার নানা ধরনের কমিটি তৈরি করছি, কিন্তু আমার কথা হচ্ছে যে শ্রমজীবী মানুষটি মারা গেছেন, একটা বিশাল অংশ মারা গেছেন না, তারা কোথায়? আমার কথা হচ্ছে আমার সাবলচানদের ভয়েস কোথায় এখানে? তারা কি কথা বলতে পারছেন না? এই দেশে কেউ নাইভ নাই, আর প্রত্যেকেই কিন্তু তারা তাদের সমস্যাটা বুঝতে পারেন, তারা জানেন কোথায় তাদের প্রয়োজন, কোথায় কথা বলতে হবে। গণতন্ত্রের মানেটা কি? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পাবেন। তার মানে আপনি যদি ডায়ালগ ওপেন না করেন, আপনি যদি মানুষকে নিয়ে কথা না বলাতে পারেন সবাইকে নিয়ে, তাহলে আমার মনে হয় যে যাদের এই আত্মত্যাগ, যাদের এই মানে পুড়ে যাওয়া দেহের কথা আমরা বলছি, সেই আত্মত্যাগ দিয়ে কিন্তু আপনি নির্বাচনের কথা বলছিলেন এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু নির্বাচনের রোড ম্যাপ চাইছে। সেই জায়গা থেকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত জাতির কি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার উপর কোনো আস্থা আছে? প্রশ্নই রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছেন নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাসান হাফিজ, যে আলোচনায় আমরা ছিলাম, বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রাষ্ট্র মেরামতের চ্যালেঞ্জ। কিন্তু আমরা যদি সংস্কারের প্রশ্নে আসি, সংস্কার মানেই তো আসলে বিশাল ক্যানভাস। সেই জায়গা থেকে সংস্কার কাজ কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে?
এটার মনে হয় শেষ নেই, এটা চলতেই থাকবে, কারণ সময় পাল্টাবে, অনেক নতুন নতুন চাহিদা দেখা দেবে, অনেক প্রশ্ন আসবে সামনে, সেগুলির মীমাংসা করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া আমার মনে হয়। শুরু হয়েছে এখন সর্বপ্রথম সংস্কার করতে হবে রাজনীতিকে। নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যেই গণতন্ত্রহীনতার, বিচারহীনতার যে সংস্কৃতি ছিল সেটার থেকে মুক্তি লাভ করতে হবে আমাদের। আগে বিচার বিভাগ, আপনি জানেন যে প্রশাসনের, তারপরে বিচার বিভাগে সব ক্ষেত্রে কিন্তু স্তরে স্তরে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছিল, এবং এই আগেকার সরকারের বেনিফিশিয়ারি যারা ছিল তাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছিল। সেগুলি করতে তো সময় লাগবে, রাতারাতি কিছু, আমি বলেছি আগেও যে আশা করাটা ঠিক না। আর বৌদ্ধ ধর্মে একটা কথা আছে যে প্রত্যাশাই দুঃখের কারণ। আমরা যে 100% আশা করা যাবে, এটা আশা করাটা ভুল হবে, কারো পক্ষে সম্ভব, মানুষেরই তো ভুলভ্রান্তি হবে। সুতরাং 100% পারফেকশনে আমরা যেতে পারবো এরকম আশা করাটা ঠিক না, কারো পক্ষে সম্ভব না। যদি ফেরেশতা হয় তাহলে এক কথা। জনাব হাসান হাফিজ, আপনি বারবারই বলছেন রাজনীতি সংস্কারের কথা। আমাদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা স্বৈর শাসন থেকে শুরু করে একনায়কতন্ত্র, গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র, দানবীয় শাসনকাল, বিরাজনীতিকরণ সবকিছু দেখেছি। সেই জায়গা থেকে রাজনীতিতে গুণগত পরিবর্তন কি এসেছে? না, এখন আসবে। আপনি রাজনৈতিক দলগুলিও কিন্তু শিক্ষা নিচ্ছে ছাত্রদের কাছ থেকে। আপনি দেখবেন যে গুণগত পরিবর্তন কিছু কিছু আসছে, অবশ্যই আসছে। একটি বড় রাজনৈতিক দলের কথা বলতে পারি, তারা কিন্তু তাদের যারা অনাচার করছে, চাঁদাবাজি করছে, সেখানে অ্যাকশন নিচ্ছে। কিন্তু এটা আগে ছিল না। আগেকার সরকার, আগেকার দল, যারা, একটা কথা আছে যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটা উল্টা হয়ে গেছিল। যারা যত বেশি দুর্নীতি করতো, হত্যা করতো, গুম করতো, তারা পুরস্কৃত হতো। ফলে একটা মানে কোণঠাসা হয়ে গেছিল সাধারণ মানুষ। একটা এই ছাত্ররা কেন বৈষম্য বিরোধী কেন হলো? কারণ স্তরে স্তরে বৈষম্যের এবং মানে দলবাজির যে নিকৃষ্ট একটা উদাহরণ বিশ্বে আমরা প্রতিষ্ঠা করেছি। আপনি নির্বাচনগুলি দেখেন, একটা নির্বাচন হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, একটা হলো ভোটারবিহীন রাতের নির্বাচন, একটা হলো ডামি নির্বাচন। একটা কলঙ্কিত অধ্যায় আমরা তৈরি করেছিলাম, এবং এটার বিপরীতে কিন্তু আমরা আবার একটা পজিটিভ বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি সামনে। আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষ সেই বিপ্লবে সেটা প্রমাণ করেছে। এই বিপ্লবটাকে ধরে রাখতে হবে, এবং বিপ্লবের ফসলটা আমরা সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই মনে করছেন যে 24 গণ অভ্যুত্থান রাজনৈতিক অঙ্গনের সতর্ক বার্তা হিসেবে দেখা দিয়েছে। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোশরেক অদিতি হক। যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার উপর জাতির আস্থা আছে কি? নির্বাচনী ব্যবস্থার উপরে অবশ্যই জাতির আস্থা আছে, সেটি আমি বলতে পারি। কারণ দেখুন, আমরা 16 বছরের এই আওয়ামী ফ্যাসিস্ট শাসনামল আমরা দেখেছি। আমরা 2009 দেখেছি, 14 দেখেছি, 18 দেখেছি, 2024-এর সেই অদ্ভুত নির্বাচন সেটিও আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে কিভাবে আমাদের ভোট দেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। রাতের আধারে আগের দিনই সব ব্যালট পেপার দিয়ে বক্সগুলি ভরিয়ে ফেলা হতো, সেরকম একটা ব্যাপার আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি সবসময় তো মানে যে কথাটি বারবারই বলার চেষ্টা করছি যে নির্বাচনের পক্ষে আমাদের কথা বলতে হবে। মানে আস্থা যদি নাও থাকে, সেই আস্থার জায়গায় কিভাবে পৌঁছে দিতে হয় মানুষকে, সেই জায়গাটা তৈরি করাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধানতম কাজ। এবং আমরা দেখেছি যে 16 বছরে আওয়ামী শাসন তারা কিভাবে মুক্তিযুদ্ধটাকে বাপদাদার সম্পত্তিতে তারা একদম একভাবে পরিণত করেছে। তারপরে আমরা দেখেছি যে উন্নয়নের যে ধোঁকাবাজি, উন্নয়নের যে ফান্ডা, যে গল্প, যে রূপকথার গল্প তারা তৈরি করেছে, সেটি আমরা দেখেছি। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়ে কিভাবে তাকে প্রতিদিন প্রতি মুহূর্তে পলে পলে ছোট করা হয়। তো সেই জায়গা থেকে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদের নির্বাচনী ব্যবস্থার উপরে আমাদের সেই আস্থার জায়গাটা আছে কিনা, ওই সময়ের প্রেক্ষিতে আমি যদি বলি, সেই অর্থে একটা ভীতি বা গণ অনাস্থা তো সেটা তো তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম যে এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের জায়গাটা হচ্ছে মানুষকে আস্থার জায়গায় ফিরিয়ে আনা, এবং এই ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারেন সেটাই হচ্ছে যে ফিল্ডটাকে রেডি করা, মাঠটাকে তৈরি করা, হ্যাঁ, এবং সত্যি সত্যি ডায়ালগটা ওপেন করে যারা নির্বাচন করতে চাইছেন, যে পলিটিক্যাল পার্টিগুলি রয়েছে, তাদের কাছ থেকে প্রমিস নেওয়া, তারা কি কি সুপারিশ করছেন, সেই জায়গাটা সত্যি সত্যি একটা মুচলেখা নেওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং মানুষ, আমাদের ছাত্র জনতা আছে, আমরা কিন্তু ওয়াচডগ হিসেবে আছি। নির্বাচনে তারা যদি বিজয়ী হয়ে যে দলে আসুক, আমরা কিন্তু দেখব যে সেই কাজটি তারা করতে পারবেন কিনা। রাষ্ট্রের বিভিন্ন আবার কিন্তু রেজিস্ট্যান্স আসবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের পাশাপাশি কিন্তু শিক্ষা ব্যবস্থার সংস্কারের আলোচনাটাও চলছে। একজন সহযোগী
সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষা ব্যবস্থার কোন কোন ক্ষেত্রে সংস্কার বিশেষভাবে জরুরি বলে মনে করেন, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতি রয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। বসে অদিতি হক, যে আলোচনায় আমরা ছিলাম, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের কথা বলা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে জরুরি? দেখুন, সংস্কার শব্দটা তো আমরা বলছি, গণতান্ত্রিক সংস্কার শব্দটিও বলছি। আমার কথা হচ্ছে যে সংস্কার তো চলতেই থাকবে, এখন দিন রাত সবসময় সংস্কারটা হবে। মানে আমাদের হয়তো ক্ষমতার পরিবর্তন হবে, ব্যবস্থার পরিবর্তন হবে, আমাদের অধিকারের জায়গাগুলো প্রবল হবে, কিন্তু সংস্কার চলতে থাকবে। আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার জায়গাটা যদি বলি, প্রথমত আমি যেটি বলতে চাই, মনোজগতের সংস্কার লাগবে। এবং মনোজগতের সংস্কারের জন্য আমরা আসলে কি করতে পারি? আমরা একদম প্রাথমিক শিক্ষাতেই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম রয়েছে সেখানে আমাদের একটা বড় ধরনের পরিবর্তন আনা লাগবে। এবং সেখানে কিন্তু আমাদের এথিক্সের জায়গা, মরাল জায়গা, ডিসিপ্লিনের জায়গা, এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার কি কি করণীয়, আমি কিভাবে আমার ভালো মন্দ বুঝবো, এটা এই পয়েন্টসগুলো সেখানে ইনক্লুড করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি বসে অদিতি হক। জনাব হাসান হাফিজ, আপনি যদি একটু আমাকে অল্প একটু সময় দেন। 2 নাম্বার হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, বা আমাদের যে একটা ভীষণভাবে জবাবদিহিতার যে সংস্কৃতি আপনি সবসময় বলছেন, বা আমরা দেখেছি যে কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীর ভেতরে কিন্তু একটা ভয়াবহ একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই সম্পর্ক আসলে মেটাতে পারে একমাত্র জবাবদিহিতার সংস্কৃতি। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান হাফিজ। বর্তমান সময়ে আসলে শেখ হাসিনার ভারতে অবস্থান কি বার্তা দিচ্ছে? অনেকেই বলছে যে প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে। আর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে এখন কেমন? সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে আছে, এবং যতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন ততদিন এটা কিন্তু একটা সংকটের মধ্যে ভারত কি পড়বে বেশি, কারণ সেই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। দীর্ঘদিন পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা কাজ করবে। অনেকদিন কিন্তু সময় নিয়েছে। তো এখন হাসিনার লাল পাসপোর্ট কিন্তু নেই আর, সুতরাং ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে হবে অথবা অন্য কোনো দেশে আশ্রয় নিতে হবে। কয়েকটি দেশ এর মধ্যে প্রত্যাখ্যান করেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছে, আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। ভারতকে ফিরিয়ে দেবে না, সেটা খুব বাধ্যতামূলক নয়। এগুলি নানান ফ্যাক্টর আছে, এগুলির মধ্যে জটিলতা আছে, কিন্তু এই একটা ক্ষত কিন্তু রয়ে যাবে। ফলে ভারতের উচিত হবে যে আমাদের সঙ্গে সমতা ভিত্তিক, আমরা ভারতের বন্ধুত্ব চাই, তারা আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা, কিন্তু প্রভুত্ব আমরা চাই না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।